আসসালামু আলাইকুম ওয়া প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। কথা শেষ হলো না, এক খাবলি থুথু এসে মুখে পড়ল জয়ের। অন্ত বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলোও হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরও চমৎকার করে হাসল। অন্তর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসল। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করল জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক আমি একা, পিস্তলেও যদ্দূর সম্ভব বড়জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো, আমি সাহায্য করব তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা, তখন ঈশার আজান পড়ছে চারদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, ঠান্ডায় অন্ত থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল, জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেয়া হয়েছে হয়তো। অন্ত তাকালো না, তার ভয় হচ্ছে। জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে? সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো? অন্ত শুধু চোখের সামনে ভাসছে জয়ের সেই লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে 3জনই ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তর হাতা দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তর বুকের ধরপড়ানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবু সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনাটার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো, সে সব করছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আরমিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখল আরমিনকে। চোখ দুটো আক্রোশে জলজল করে উঠল। অন্ত টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেলল। চোখে এসে পানি জমল একদলা। ভেতরের যন্ত্রণারা ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে, তুই তো জবাই হয়েই গেছিস, তোর আর কিচ্ছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তা দর্শনে কতকগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাঁট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয়, সে তার পাশে আরও 2টো পুরুষ অবয়ব। চট করে হোলস্টারে হাত গেল, পিস্তলটা বের করেই তাক করে ধরল। জয় হেসে উঠল, আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছেমিছি গম্ভীর হলো, ভেতরে যাননি কেন? আরেকটু হলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন? অন্তত লেডিস এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা? অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পরমুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল, ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা 2জন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তর দিকে এগিয়ে দিল। অন্ত যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক, ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো জান তাইলে, আমার গাড়ি আসবে, ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। মুস্তাকিন হাসল, খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দোলালো। ওরা চলে যেতেই জয় পিছনে তাকায়।
পুরনো দোতলার রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের ওপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখল মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসল। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণবোধ হয় অন্তুর মতো। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে অনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল। তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বু, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না। কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বলল মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একরুখার মতো বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার। বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরেই কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনের দুটো। কারটাকে প্রাধান্য দেব? আমারটাকে। এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেব ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপর মহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশই নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানের সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কুলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো। তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধবধনো পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, তারা চলছে আর আসছে। দৃশ্যটা সবটা অন্ধকার। রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল। এত তাড়াতাড়ি রাত নামল? সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপুড় হয়ে। ওকে ধলে উল্টাতেই মুস্তাকিন থমকাল। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এইটুকু মেয়েটা? পোশাকের এই হাল কেন? আপনার কে হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর? জানে নাও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেবার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার ধুমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ব। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাওয়ার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথায় পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রার বুপ্রেনরফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে? এই প্রশ্ন উঠলেই চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায়। কোনো ঘটনা তাকে আঘাত করেছে যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেটুকুই দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকোতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইম্প্যাক্টেড তার মানসিকতার ওপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মুস্তাকিন থামালো। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমিও নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি। তবে অন্তর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে। ওর কি অবস্থা? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার।
মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধর্মের হ্যালোসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। শি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখনও অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে কেরিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সব কিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসল হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠিয়ে দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ওই বাড়িতে রয়ে গেছিল। হামজা আনতে যায়নি, আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহুদূরে টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার, তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখল। কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম অভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল, হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকল। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাজাহারদের আস্তানা। সেখানে ঢুকতেই নাক কুচকে ফেলল রাহাত। ভাই, কোণে ঢুকতেছেন? বাইরে খাড়াইয়া দুধবালা বেড়ারে ডাইকা আনি, গন্ধ লাগতেছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 জয়, জয় আমির আর বাংলার জয়। থেমে গেল। আরে শালার, আবার গান ধরল, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাছা পেছনে গুঁজে এক লাফে চড়ে গেল প্রাচীরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানব জাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করত না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো। আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহায়েত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথ মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দিয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ, এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকল, শোন কন ভাই, বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেগুলা দেখা লাগবে তো। ইটস এন্টারটেনমেন্ট। শীতের নিঃশব্দ রাত, ডেটটা পেরিয়ে গেছে। ঘড়ির কাটান আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছে নামজাদ সাহেব।
পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনে ঠেকি। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব, মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো, আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে। অন্তিক জব্বর তেড়া ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকে। সেদিন তার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সে সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বশে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল, সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার, কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেনতেন মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুনের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা, তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকড়ি আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসল পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে একথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারে। দিন দিন মৃত হয়ে উঠছিল। মার্জিয়া জেদি মেয়ে, তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এইভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এ বাড়ির লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এজন্য সহ্যই করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসাবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসাবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বেঁকিয়ে হাসল। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা, আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের উপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন, তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদেই সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস। তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাঁদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকে সেভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ। তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত করল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটিনি। এখনও মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিক। নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদার বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানো কম। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে। আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল।
ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না। কোনোভাবেই কেউ খাওয়াতে পারত না যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরে যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়িনি। কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো। পাগলের মতো প্রলাপ বকছিল। মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে। যেদি মেয়েটার মুখেও রা নেই, অপরাধীর মতো মুখ করে বসেছিল। বেলা 11টার দিকে মুস্তাকিন এলো। আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে দিলেন। বসলো না সে চেয়ারে। যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন একটা হোপ্রাসঙ্গিক কথা তুলে বসল। আখির কেসটা কত দূর এগোলো অফিসার? কেস টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে, বলা চলে বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমি গিয়ে পাইনি। আপনি গিয়েছিলেন না? আমিও পাইনি। তাহলে যে জিজ্ঞেস করছেন? অন্তু কথা বলল না। তার মুখে পর্দা নেই, শুধু মাথায় ওড়না দেয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে 3 দিন অলরেডি কেটে গেছে, আজ 4র্থ দিন। ওরা এই 2 দিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে, যদিও আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাঁচ লেগে যাচ্ছে। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো। তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশ ও আজগারের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে 20 গ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই। মুস্তাকিন একটু ভেবে বলল, থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না। পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই। আর খবর পেয়েছি রাজন, আজগার দিনাজপুর নেই। ওদের বিরুদ্ধে এমনকি কারোর বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি। শুধু অন্তিকের রিংয়ের বিষয়টা জানাবো এবং পলাশ আজগারের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই। মুস্তাকিন মাথা নাড়ল। কিছু সময় চুপ থেকে বলল, আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপর অন্তু? নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর। ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা। আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন। আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তুর জলদগম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল, যার কথার ভার, চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়তা ও মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহ খণ্ডের ন্যায় ক্ষয় হয়ে গেছিল সেদিন। মানসিকতায় শক্তির ওপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গড়নে পানির মতো কাজ করে। যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হওয়ার সময় অন্তিক ডাকল। বহুদিন পর অন্তিক ডাকল। অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো। এই অবস্থায় একা যাবি না, চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি। অন্তু হেসে ফেলল। দূর, বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে? আমি সোল্ড আউট রে। পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসাবে দেখা হয়ে গেছি। এখন আর প্রোডাক্ট স্টকে নেই, অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসব। অন্তিক মাথা নত করল না, লজ্জাও পেল না। সে তাকিয়ে দেখল অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরও বহু ভৎসনা প্রাপ্ত। বাপ মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই। এরকম ছোটখাটো কটূক্তিতে তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরও নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে। ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট, অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল 3rd ইয়ারের ফর্ম ফিল আপের জন্য। মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? মলিন হাসিটা লুকিয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখ খোলা, পর্দা নেই তাতে, তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা। মনোয়ারা কিছু বুঝলেন বোধহয়। কিছু বলবে অন্তু? তোমার সাথে এমন ইতস্ততবোধ যায় না। আমি তোমাকে স্পষ্টভাষী হিসাবে দেখতে চাইব। আশ্বস্ত হয়ে বলল অন্তু। ম্যাম, আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন, ওনার সম্বন্ধে কি জানা আছে আপনার? সন্ধিহান স্বর মনোয়ারার। কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকক্ষণ চুপ করে রইল, কিছু ভাবল। একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকা সহজ গলায় বলল, জানি না, আসলে ওনার মেয়ের অভাবে মৃত্যু। ওনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? অন্তু অপ্রস্তুত হলো। জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে? অন্তু কথা খুঁজে পেল না আর। প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের নতুন সাজেশন দেবার কথা ছিল না ম্যাম?
বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা। শোনো মেয়ে, এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি, তবে না করে পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না। আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। অন্তু হাসল। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম, পড়ে নেবেন সবটা। আজ জোর করবেন না, আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা যায় না। হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে? হারার জন্য লড়াটা বোকামি হবে না? আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোটলোকই হবে না? ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন। জয় 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 আমের। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজ দেখা হবে? না হবার চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসল। এরা সুখী, কারণ এরা খারাপ। অন্তু অবাক হলো। আশ্চর্য, সে নিজেও তো খারাপ, তবুও তার জীবনে এত ঝাঞ্ঝাট কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল, আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল কেন সে? পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটাটা আপাদ মস্তক, প্রতিটা শিরার প্রবাহ ধারায় খারাপের তরল ঢুকাতে হবে। পলাশ ভালো আছে, জয় ভালো আছে। এ সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে। শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও। নিজেকে এ পর্যায়ে পাগল মনে হলো অন্তুর। সেই রাস্তা, জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। একগাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায়। বেশ কিছু ডেকচি, প্লেট, শামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অন্তুর বুকটা আবার একটু কাঁপল। ক্লাবের সামনে কেউ নেই। দুপুর গড়ানোর সময়। সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন। ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তুর মাঝে মধ্যেই মনে পড়ে। মেয়েটাকে একদিনেই কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, ওনার কান্না জড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর। অন্তুর চাঁদনিকে দরকার। ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধুমাত্র ঋণের টাকার দায় বোধহয় হয়নি। কিছু একটা ঘটেছে, চলছে পিঠপিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা করত? ভাবতেই বিষিয়ে উঠল ভেতরে ভাবনাটা। এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে শুকরিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা। তবুও সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার, অন্তত নিশ্চিত সর্বনাশ থেকে রক্ষার খাতিরে। টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল। তা চেপে ভেতরে ঢুকতে চেষ্টা করতেই কেমন ক্যার ক্যার শব্দ করে উঠল। অন্তু সাবধান হলো। কোনো মতো ভেতরে মুখ দিতেই একটা বিচ্ছিরি গন্ধ এসে সুরসুর করে নাকে গভীর প্রবেশ করল। বমি এসে গেল অন্তু। ওড়না তুলে নাকে চেপে ধরল। এ কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি? কিছু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল। মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানে উঁকি দিল একবার। ফাঁকা সেসব। অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে, যেটা অন্তু এর আগেরবারও এসে দেখেছিল। ওভাবেই পড়ে আছে, শুধু ছাদ হয়েছে, নিচে মাটি, জানালা দরজা কিছুই নেই। কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল। ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল। বালু বিছানো মেঝে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল। ওপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো। শক্ত করে ওড়না চাপল নাকে। অবাক হয়ে দেখল ঘরটা। একটা মাদুর, 2-3টা চটের বস্তা, চাটাই, পিঁড়ি ইত্যাদি বিছানো। তার ওপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাঁচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের। মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরেই মাথায় এলো, এ তো কলকি। গাজার কলকি বা স্টিক তৈরির 3 কোণ আকৃতির মোড়ক। এসবের গন্ধও আসছে, তবে এমন বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালায় চাটাই বেঁধে দেয়ায় ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায়। অন্তু আরও কিছুটা এগিয়ে গেল। গা গুলিয়ে এলো ওর। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয়। অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো। সে আরেকটু ঝুঁকল। বেকারিগুলোতে যে পাতার ওপরে করে বিস্কুট, রুটি সেঁকতে দেয়া হয় তন্দুরিতে, সেই পাতা। তার ওপর ঘন, শুকনো সাদা লালচের মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপ্টে আছে। সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে। কি লেগে আছে লোহার পাতাগুলোর ওপর? খানিকক্ষণ চেয়ে রইল। কি ধরনের পদার্থ? কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য? হুট করে জট খুলল যেন।
ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘ্যান্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল, পায়ের পাতা শিরশির করে উঠল। পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতেই ভাবনা এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারল ওখানে পুড়ে শুকিয়ে আছে রক্ত, পুঁজ এবং বীর্য। মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা 3টি পদার্থই এখানে পড়ে আছে। অন্তুর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিউরে আছে, পেটে মোচড় দিয়ে আসছিল। এখানে কি হয়? মদ জুয়ার আসর বসে তা তো বোঝা গেল না হয়, তবে এগুলো কি, কেন, কি ঘটে এখানে? নাকি সেই বেশি ভাবছে? হতে পারে কারোর ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বদ রক্ত ও পুঁজ ফেলা হয়েছে। তাহলে বীর্যের মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে, এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু? কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত বাড়িখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, আছরের আজান পড়ছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে নিল। এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাবঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানিক হেঁটে তবে রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি, আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায়? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে? কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকেরা? পাশের বাড়িতেই ঢুকল সে, দ্বিধা সংকোচ ঠেলে। কথায় কথায় জিজ্ঞেস করল, ওই বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির মহিলা বললেন, হুট করে একদিন আইছিল, পরে আবার চলে গেছে হয়তো। কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে। অন্তুর চোখ মুখ কুঁচকে উঠল। মানে হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? ও মা, তা হবে কেন? কয়েক মাস আগেই তো আইছিল এখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেবার পর থেকেই দেখছে, অর্থাৎ সেই দেখছে প্রায় 2 বছর যাবৎ। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। সামলালো নিজেকে। আচ্ছা, বুঝেছি, ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশ যাবার পরে ওরা গেছে এখান থেকে? মহিলা বিরক্ত হলেন। বললাম তো, ওরা কারোর সাথে মিশত না এদিকের। কেডা বিদেশ গেছে কি দেশে আছে তা কেমনে বলবো? খালি ওই বাড়িতে থাকতো ওরা, এই জানি। আর আখির লাশ, মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি তার আগে? সেসব অত জানি না, খালি জানি এখন আর থাকে না ওরা। মহিলা ক্যাটক্যাট করে উঠল। অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার ওপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে? মুস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে। হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে, তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে। তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তুর মাথায় আর একটা প্যাচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাচাল মিটমাট হয়ে গেছে। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না। জমি ফেরত পেলেও তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থায় যে কেউই তাই করত। এত বড় দাম চুকানোর পর কে এই জাহান্নামে পড়ে থাকে? অন্তুর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না, কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে? নিশ্চয়ই জানাবেন। অন্তর হুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল, সেটা কি ওই রক্তপুঁজ থেকে আসছিল? রক্তপুঁজ অথবা বীর্য, কোনোটা থেকেই ওমন নাড়ি ভুড়ি উগড়ে আসা দুর্গন্ধ আসে না। আর এই রকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে, সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো। কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবার বৌমাকে ফেলে বিদেশ চলে গেছে? আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল, সেটাও এক রহস্য। চাঁদনিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি। খুব সংযমিতভাবে এড়িয়ে থেকেছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তর অনেক কিছু জানার ছিল চাঁদনির কাছে, কিন্তু কোথায় পাবে ওদের? কোনো খোঁজ জানা নেই। থানার গোলঘরে যখন পলাশ ঢুকছিল, অস্বাভাবিকভাবে অন্তর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবু গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এসব সময় নারী মনকে অন্ত ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্ত মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটুও উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল, খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো, অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে, আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে।
বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল, মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন, তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে, 2-1 দিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছি অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদরঘর ফাঁকা তখন। অন্ত উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল, অন্ত, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটাও অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাপ, এখন আছি। মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে চলবে। তাই বলে আমি তোকে তোর বেপর্দার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো। করলেই বা কি, আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তার গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটু দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকেই অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি, আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীরে আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছা আছে তোর অন্তু, আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার উপর, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাবঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভায় মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে যায়, ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাজারের হাতে গুলি খাওয়ার লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেয়াতে। হামজাদার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছ জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে, পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি, রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া করেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল, আর্মিন আবার আসছিল ওই বাড়িতে। আচ্ছা, ওই ছেড়ির জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিক যেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞেস করল, ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম সুন্দরী ছেংড়িরা বোকা হয়। আসলে ওইশালী একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। ছেড়ির ধান পড়ে চুলায়, ওইশালী পানি ঢালে পাছায়। তাহলে কি হইল? না জানি কী সব দৃশ্য দেখে আসছে। কৈলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি। এ তোরা কি ওই ছেড়িটে যাইয়া কইয়া আসবি? ওর সাথে সামনে কি হইতে পারে? তুই নিজে দেখেছিস ওকে? দুপুরে এখানেই ঘুমাইছিলাম। বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াতেই এক নজর দেখা হয়ে গেল।
হামজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। এখনও কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখছে আমি নিশ্চিত, আর দেখলে শ্বশুরবাড়িতে জানাবে, এটা ডবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। সাহসী যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা ধুইরা থুতু ছড়ে? ওইটাতেই তো বোঝা যায় মায়ার কলজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, কামটা ভালো করে করে নাই মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের সেই হাসিটা কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধ খাওয়া সিগারেটটা 2 আঙুলে চেপে ধরে নেভালো। তাতে বোধহয় হাতের পুরু চামড়াতে অল্পখানিক সেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপাড়ি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়া কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকল আকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফের জে লকেট। বাঁ হাতের রিসলেটটা কবজি থেকে কনুইয়ের একটু ওপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার উপর কালো জ্যাকেট পরেছে। পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের ওপর তার করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসেব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় করে নেবে এই হাসি দ্বারা। লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল এই হাসি। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হায় হায় করে উঠল। আরে করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিচ্ছারক গাক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। কবির, আমার জন্য 1 প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না। আফটারঅল নতুন মেয়র আমি, কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব কিছু তো করব না, এটা ঠিক না। 2 দিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুলালে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি, আর অনেকদিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোক। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য। জঙ্গলিদের মতো করে খায় জয়। গপাগপ করে 1 প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই। আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাড় লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করল। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনাকেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনব, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল, আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের। তার রুহু কাঁপছে। জয় হাসল। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে। আপনার জন্যে মাঝহারকে মেরে শত্রুতা বাড়িয়েছে আমি আর হামজা, আর আপনি সেই মাঝহারের সাথে হাত মেলালেন। ছি, অবশ্য এর কারণ আছে। সে আপনাকে ডেকে বোঝাইল হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্যে যে মাঝহারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এটুকু দেখলেন না আপনি? ইজ্জতই রইল না শালা। মাঝহারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে। ওদিকে পলাশ খানকির বাচ্চা দ্বিমুখী পাগল শালা, শালার ছাওয়াল টাল সাইকো, ভাবে যে আমরা কিছু বুঝিই না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাঝহারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর এই সংকটময় সময় আপনি দলের সাথে ঘাতাকতা করতেছেন। কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার ওপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো আমি যাইনি। মাঝহার এসেছিল, আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে। খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিলে ওইখানে।
তা জানি আমি, কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম, ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর গড়ে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যাবে না? এই জন্যে কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসবও ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিকে বলল, এই শ্বশুরবাড়িতে কল করত, বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি, সার, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমোচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িকে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাফনে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হবে স্যার। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপ্পড়, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাঝ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনল। দু চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়ল ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করল। গুমড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটপট করে উঠল মেঝেতে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোড় সন্ধির ওপর কষে একটা রডের আঘাত লাগা। লতিফ অজ্ঞান হওয়ার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্যই এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। তোরা লতিফ ভাইকে আব্দুল রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ায়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আমার জন্য একটা। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজল, একটু পারফিউম মারল শরীরে। কবির জিজ্ঞেস করল, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশরে? আসলেই তো লাশ এখন ওই ঘরেই আছে। আর্মিনের দোষ দিয়ে দেব? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আর্মিন ওর বাড়িতে গেছিল, ও সব দেখছে। বলে দেই যে পুলিশরে ওই শালি খবর দিছে, যে বলিটা আগেরবার দেয়নি শালিখে, এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখব এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর মিথ্যা বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞেস করল, সত্যি ভাই? না, মিথ্যা। বিশ্বাস করল কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই, ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন, তাই না? তাহলে পুলিশ যদি জেগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটল, মানে ফেসে যাবেন না? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলেছে জমি আমাদের? না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসল। রাজনীতি বুঝিস না রে পাগলা, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে? ও সব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেলল সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে। আবার কেউ জানলও না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই। পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল।
এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসবের কিছুই জানত না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাবব, তবে এখন থেকে নতুন করে খেলতে হবে। আবার অনেকদিন খেলি না, লোক আমাকে হালকা ভাবে রে আজকাল। পুলিশ এলো, স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত, তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও জানা নেই কারো। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর। সকলে নাকে চেপে ধরে ভেতরে ঢুকল, শুধু জয় বাদে। কনস্টেবলেরা ঘরের এক কোণে ছাদের নিচে থেকে ভেতরের টার্নিশের ওপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করল। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্ত পুঁজ পড়ে আছে, মনে হচ্ছে কারোর দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে উনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ হয়তো আসবে। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল নমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই এই মার্ডারটা কে করছে? আপনি? আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি? ভাই খুনটা আপনি করছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞেস করল, তাইলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসল, তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝিনি, আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে, এবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতভাগ হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত, অমনে ভ্যাবলার মতো চাই আছো কেন বাল? নিজের ঢোল নিজে নাই পিটাইলে ও ঢোলে মোর্চে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাশ করি নাই? করছি তো। যা অল্প একটু তুলে আন। ওয়াক, থু, ছি, এসব ছোট কাজ করাবে নামাই দিয়ে। বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ। যে বালটা ভাবছিস তা না ওইটা, আমি নিশ্চিত। আরেকটু নিশ্চিত হই, আন যা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুজে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘুরায় পেঁচায় ভেবে সমাধান বের করবার পারে না, সেই শালাও ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যায় দাঁড়ায় রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই কি এটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম এটার? এটা এইখানে কি করতেছে? লুডু খেলতেছিল বসে। খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে কি আমি শক্কেরা পাগল কই? শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াত আবিষ্কারও হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে, ব্রেন থেকে ঠিকমতো হরমোন বয় না। পার্টিকুলারলি যখন অকাম করে তারপর একেবারে চারটি বাট্টি গোল হয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হয়ে যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশা এই হরমোন লিকুইড পুশ করছে, কয়েক বোতল গিলছে, এরপর যায় মরার মতো ঘুম পারছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলল জয়, এইবার শিওর আমি ওই পাগল ছাড়া কারোর এরম ধরনের মেন্টাল কেস নাই। আমার শালটা আন। জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজসেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করল না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতা ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। অথচ একটুও আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো।
ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন। তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁকি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলে কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনীই জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদেও আসল কাহিনী আছে কিনা, সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির প্যাচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিসে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল। তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে, প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এত দূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্ত, পুঁজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি। মাস দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে লিখেছেন। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তুর পরীক্ষা ছিল আর একটা। ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারল তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো, সেখান থেকে বোধহয়। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলার চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন। বাড়ির ওপর মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এই সব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা অমলেসি 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্প খানিক আর বাড়লে ব্রেনে স্ট্রোক অ্যাট্যাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। উনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুঁড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়। অন্তিক নির্লজ্জের মতো হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরদ নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আবু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি, সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে।
কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরও কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এই সব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানিলেও মেয়েটা জানতো সব, সহ্যও করত। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। ওই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের ওপর মার্জিয়ার খুন আরও বাড়ল। মেয়েটা বহু ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার ওই অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে। আবার ওই হাল দেখে আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করত। আব্বু লাকি কঠোর, গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গয়না এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলছিল গয়না ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভিনে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টোপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে প্যাচাল পেরে উঠে বসল অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁইয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি। সব ছেড়েছিল যে মেয়েটাকে ঘরে আনলাম, তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু? না, হতো না। আত্মহত্যার কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখল অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বসো, বিকেলেই ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে ধরছে। ঘুরে ফিরেই পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটপট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে, কালবৈশাখী ধেয়ে আসার আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। কড়াঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরে ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসছি, একটু ডেকে দেন, রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল, বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙ্গুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর ঢিপঢিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন ডাকি তারে, ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যেতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহে অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহা তার কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে?
রাহাতের কান অবধি পৌঁছালই না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধূপধূপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার, হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম, জনগণ তা বুঝল না কেবল। জয় ঘুম ঘুম বলায় বলল, কি সমস্যা, এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞেস করল, কি ব্যাপার আরমিন, এত লোকের ভিড় কেন, কি হইছে? অন্তু নির্জীব হয়ে উঠল। এবার লোকে একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এইটা ওই যে মেম্বারের ভাগ্নি না, জয়? ও, ঘোমটার তলে খ্যামটা চলে মাইনসে কি এমনি কয়? এই যে শোনো সকলে, আইজগাজা দেখতেছো, নতুন কিচ্ছু না। আমরা একদিন হ্যারে বাড়ির যাইয়া ওই পোলারে দেখছি। ছেড়ির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। ছি ছি ছি, থু, মাস্টারের মাইয়া, হু। আবার মুখুশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হে আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই, নষ্টামিকে ঘরের ভিতরেই চলতেছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই চ্যাংরারে, মানে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুথু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তুর ওপর। দেখছি মানে কি, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাকতারি বাইর হয়ে গেল। ওর বাপ আইলো, হেউ ভিতরে চলে গেল, কিচ্ছু কইল না। ওই দিনই সন্দেহী হয়েছিল। আবার এই ছেড়ি সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরের থেকে ঘুরে আইলো। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আরও এইরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।